দর্শক, ঘরে বাইরে অন্দরে ভেতরে ওপরে নিচে ডানে বামে সামনে পেছনে সব দিকে যেন পাকিস্তান প্রেম একেবারে উতলে উঠছে আমাদের মধ্যে। আমরা মানে এই সময়টাতে সে এত বেশি পাকিস্তান প্রেমী হয়ে পড়েছি যেন মনে হচ্ছে পাকিস্তান আমাদের জন্ম জন্মান্তরের বন্ধু, জন্ম জন্মান্তরের ভাই। পাকিস্তান আমাদের আপন মায়ের পেটের ভাই। এই বন্ধন, এই যে রক্তের বন্ধন, এই বন্ধন ছেড়ে যাবার নয় এবং এই বন্ধনকে আরও বেশি শক্তিশালী করা উচিত। এই বন্ধন এতটাই শক্তিশালী করা উচিত যে পাকিস্তানকে কেন্দ্র করে 1971-এর ব্যাপারে যে ঘটনাগুলো সেগুলোকে এখন প্রোপাগান্ডা বললেও সমস্যা নেই। আজকে তো একজন অভিযুক্ত শীর্ষ যুদ্ধাপরাধী তিনি বলেই ফেলেছেন, আমাকে যদি যুদ্ধাপরাধী মানে 71 প্রসঙ্গে কোনো দোষারোপ করা হয় তাহলে আমি আদালতে মামলা ঠুকে দেব। তার মানে পাকিস্তানিকরণের একটা উর্বর ভূমি বাংলাদেশে এখন তৈরি হয়েছে। সেটা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের মধ্যে আমরা দেখছি, সরকারের কারো কারো মধ্যে দেখছি, সরকারের দেশ থেকে দেশে, সরকার টু সরকার সম্পর্ক উন্নয়নের যে এক গাদা কর্মসূচি সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। করাচিতে প্রথম বিমান 14 বছর পরে প্রথম বিমান 2 দিন আগে যেটা উড়ে গেল, সেই বিমান উড়ে যাওয়ার দিনে অনেক আগেই সেই বিমানের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। ফুল বিমান চলে গেল করাচিতে, প্রথমবারের মতো ল্যান্ড করলো 14 বছরের মধ্যে। বহু ঘটনা আমরা দেখছি। অন অ্যারাইভাল ভিসা চালু করলাম আমরা পাকিস্তানের সঙ্গে, এবং পাকিস্তান আমাদের এতটাই আপন যে বাংলাদেশ বিশ্বকাপ T20 বিশ্বকাপে যখন খেলছে না কিংবা শেষ পর্যন্ত খেলতে পারল না, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট নাকি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশকে খেলতে না দিলে আমরা ভারতের সঙ্গে ম্যাচ খেলব না। আমার প্রিয় বাংলাদেশকে খেলতে দিতে হবে, বিশ্বকাপে নিতে হবে, তাহলেই আমরা ভারতের সঙ্গে বিশ্বকাপে ম্যাচ খেলব, নতুবা আমরা বিশ্বকাপে ম্যাচ খেলব না। পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ নাকি এই কথা বলেছেন। পাকিস্তানি কিছু আজাইরা গণমাধ্যমের খবরকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু আজাইরা গণমাধ্যমের এই খবরে প্রভাবিত হয়ে আমাদের সরকারের একজন উপদেষ্টা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্ববিরোধী নানা ধরনের পোস্ট দেয়াতে খুবই অভ্যস্ত, এবং তার ফেসবুক পেজ ঘাঁটলে, ফেসবুক প্রোফাইল ঘাঁটলে দেখা যাবে যে তিনি বিভিন্ন সিজনে, শীতে গ্রীষ্মে শরতে হেমন্তে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের মানে ফতোয়া দিয়ে থাকেন। এই প্রসঙ্গে একটা মানে গল্প বলে রাখি। মানে এরকম একটা গল্পটা সত্য নয়, মানে এরকম একটা গল্প যে এক ওয়াজি ওয়াজ করছে, ওয়াজে এরকম কথা বলে ফেলেছে যে মহিলাদের যে শাড়ি কাপড়, সেই শাড়ি কাপড় দিয়ে কাঁথা বানালে সেই কাঁথা পরে মানে সেই কাঁথা পুরুষদের ব্যবহার করা উচিত নয়, কারণ মহিলাদের শাড়ি কাপড় এগুলো অপবিত্র হয়ে থাকে। এরকম একটা মানে কথা। কারণ ওয়াজে তো অনেক ভালো যারা ওয়াজি রয়েছেন, তাদের পাশাপাশি এরকম ওয়াজিও রয়েছেন যিনি যারা বুক ফুলিয়ে বলেন যে স্বাধীনতার ঘোষক মানে স্বাধীনতার ঘোষণা আমি দিয়েছি, অন্য কেউ দেয়নি। ওই সময়ে একমাত্র বুকের পাটা আমি করেছিলাম, আমি কাজী ইব্রাহিম সেই বুকের পাটা করেছিলাম, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, বলেছিলাম বাংলাদেশ জিন্দাবাদ। সে সময় নাকি বাংলাদেশ জিন্দাবাদ বলেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এরকম ওয়াজ করার লোকের তো অভাব নেই। তো ওই ওয়াজি বলেছেন যে মহিলাদের কাপড় দিয়ে, শাড়ি কাপড় দিয়ে তৈরি করা কাঁথা পুরুষদের জন্য সেটা পবিত্র নয়। অনেক রাত হয়ে গেছে, রাতে থাকতে হবে তাকে একটা বাড়িতে তিনি থেকেছেন। প্রচণ্ড শীতের রাত, তাকে একটা ঘরে শুইতে দেওয়া হয়েছে। শুয়ে আছেন, কিন্তু শীতে তিনি থরথর করে কাঁপছেন। শীতে এতটাই থরথর করে কাঁপছেন, সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঘর থেকে বেরিয়ে ওই মহিলা, ওই বাড়ির মালকিন, যে মালকিনের দরজায় কড়া নাড়াচ্ছেন যে মা রে, মা একটু শোন মা। অবশেষে মা বেরিয়ে আসলেন,
তিনি বললেন যে মা শীতে থাকতে পাচ্ছি না মা, একটা কাঁথা দে মা। তখন হুজুরকে ওই মহিলা বলছেন, কেন হুজুর, আপনি যে আজকে আপনার বয়ান শুনলাম, আপনি যে ওয়াজ করলেন যে মহিলাদের শাড়ি দিয়ে তৈরি কাঁথা পুরুষের জন্য জায়েজ না, তাদের জন্য পবিত্র না, তো আপনি সেই অপবিত্র কাঁথা কেন গায়ে দেবেন? আপনি শীতেই থাকেন, সেটাই আপনার জন্য ভালো। তখন হুজুর বললেন, আমার ভুল হয়েছে মা, গরমের ওয়াজ শীতকালে করে ফেলেছি মা। তো এই হচ্ছে অবস্থা। এরকমই যে গরমের ওয়াজ শীতকালে করে ফেলা কিংবা শীতকালের ওয়াজ গরমে করে ফেলা, এই ব্যাপারটা এই উপদেষ্টার মধ্যে আমরা প্রচণ্ড দেখি। আপনি তার ফেসবুক পেজ ঘেটে দেখেন, ফেসবুক প্রোফাইল ঘেটে দেখেন, আওয়ামী লীগের সময়ে বঙ্গবন্ধু প্রেম উতলে পড়েছে, আওয়ামী লীগের সময় শেখ হাসিনার প্রশংসা করেছেন, আওয়ামী লীগের সময় বিএনপিকে এত তীব্র নগ্ন ভাষায় সমালোচনা করেছেন, যেটা বিএনপির জন্য এখন মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর। সেই আসিফ নজরুল এবার পাকিস্তানি প্রেসিডেন্ট নাকি বলেছেন বাংলাদেশকে উৎসর্গ করছেন তিনি, বাংলাদেশের জন্য বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলছেন না, সেই কারণে পাকিস্তানকে তিনি ধন্যবাদ জানিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই অসাধারণ ফেসবুক পোস্টটার এবং তার প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ না খেলার হুমকি দেওয়াটা কি বাংলাদেশ প্রেম, নাকি পাকিস্তান ভারত শত্রুতা, তাদের রাজনীতির ইকুয়েশন। চলুন সেই আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ধন্যবাদ পাকিস্তান একটি ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। সেই ফেসবুক পোস্ট ডক্টর আসিফ নজরুল, আমাদের প্রিয় আইন উপদেষ্টা, আমাদের প্রিয় স্যার, তিনি অসাধারণ কথা বলেন, খুবই টকেটিভ মানুষ। টকেটিভ মানে নেগেটিভভাবে না, তিনি কথা বলতে পারেন। অনেকে সমালোচনা করে তাকে হয়তো কখনো কখনো বাচাল বলেন, কিন্তু আমি সেটা বলতে চাই না। তিনি অসাধারণভাবে মানুষকে মনোমুগ্ধকর, মানে এক ধরনের সম্মোহন করার মতো কথা বলতে পারেন তিনি, কিন্তু ওই সিজন পরিবর্তন করেন। মানে শীতকালে একটা মানে বক্তব্য দেন, গরমকালে আরেকটা বক্তব্য দেন, এই ব্যাপারগুলো তার মধ্যে রয়েছে। তিনি তার এই ফেসবুক পোস্টে লিখছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। অথচ পাকিস্তানের প্রেসিডেন্ট এই কথা কোথাও বলেননি। এটা গণমাধ্যমগুলোর অপপ্রচার। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। এখন পাকিস্তানের রশিদ লতিফ, পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং সাবেক উইকেট কিপার রশিদ লতিফ, একসময়ের বিখ্যাত ক্রিকেটার, তিনি বলছেন যে আইসিসিকে বাদ দিয়ে, আইসিসি যদি আমাদেরকে বাদ দেয়, পাকিস্তানকে বাদ দেয়, বাংলাদেশকে বাদ দেয়, তাহলে আইসিসিকে বাদ দিয়ে আমরা আলাদাভাবে খেলবো, আলাদা টুর্নামেন্ট আয়োজন করব, আলাদাভাবে খেলবো। তার মানে হচ্ছে যে বাংলাদেশকে একটা পলিটিক্সের মধ্যে ফেলে দেয়া। এই ননসেন্স টক যারা করে ক্রিকেট নিয়ে, রশিদ লতিফের মতো এত বড় একটা ক্রিকেটার যখন বলেন যে আইসিসি থেকে যদি আমাদেরকে বাদ দেয় তাহলে আমরা আর বাংলাদেশ মিলে টুর্নামেন্ট খেলবো, মানে আমরা কি সেই দিকেই যেতে চাচ্ছি? আর শাহবাজ শরীফ যদি এই কথা বলে থাকেন যে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো না, কারণ মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়, আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, এই কথা যদি বলে থাকেন, তাহলে সেটা ভারত পাকিস্তান রাজনীতির কথা। সেটার সঙ্গে বাংলাদেশের খেলতে যাওয়া না যাওয়া কিংবা দেয়া না দেওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার কি বিন্দুমাত্র এটুকু বিশ্বাস হয়, কিংবা পাগলেও বিশ্বাস করার কথা, যে পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপের ম্যাচ খেলবে না, বিশ্বকাপ বয়কট করবে? যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে অনেক আলোচনা ছড়িয়ে পড়েছে যে ৬,০০০ কোটি টাকা লস হবে। তো ৬,০০০ কোটি টাকা যদি লস হয়, তাহলে সেই লসটা কি পাকিস্তানের হবে না? সেই লসের ভাগ কি পাকিস্তানের ওপরে যাবে না? ওই ম্যাচ না খেলার জন্য যে লস হবে, সেই লসের জরিমানা আইসিসি পাকিস্তানের ওপরে করবে না? বাংলাদেশ বিশ্বকাপে না খেলার কারণে যদি আইসিসি মনে করে যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড নেওয়ার কারণে ম্যাচের গুরুত্ব কমে গেছে, উপার্জন কমে গেছে, তাহলে বাংলাদেশের ওপরে আইসিসি ফাইন করবে না? ফাইন করে আইসিসি সেই লসটা তুলে নেবে না? সেই
ব্যাপারটা তো ভাবা উচিত। আবার আমাদের কিছু নিরক্ষর ক্রিকেট বোর্ড পরিচালক আছেন যারা ক্রিকেট কূটনীতি এবং ক্রিকেট রাজনীতির কিছুই বোঝেন না, ক্রিকেট বাণিজ্যেরও কিছু বোঝেন না। ক্রিকেট কূটনীতি যে দরকার, তারা মনে করেন যে মানে আমাকে কেন ছোট ভাববে, আমাকে কেন এরকম ভাববে যে আমি তার সঙ্গে কথা বলতে যাব। এই যে ভারতের সঙ্গে সংকট, মুস্তাফিজকে নিয়ে যে সংকট, বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিন্দুমাত্র একটা টেলিফোন করে একটা আলাপও করা হয়নি। অথচ ক্রিকেট বোর্ড তারা বলছেন, এমনকি ওই পাকিস্তানের ওয়াসিম আকরাম পর্যন্ত বলছেন যে এটা ফোনে ফোনেই এই সমস্যার সমাধান করা যেত, এবং এই সমস্যার সমাধান এভাবেই হতো ফোনে ফোনে, যে মুস্তাফিজকে তারা আইপিএলে ফিরিয়ে নিত এবং বাংলাদেশ ভারতে গিয়ে খেলতো, সেরকম পর্যায় তৈরি হতো, তাতে উভয় কুলই রক্ষা হতো। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই আসিফ নজরুলের এই যে পাকিস্তান, ধন্যবাদ পাকিস্তান, এই পোস্টটা তিনি আজকে এসে দেবেন বলেই সম্ভবত এই পরিবেশটা তৈরি করা হয়েছে, যে পাকিস্তানকে যেন ধন্যবাদ দেওয়া যায়, ভারতকে যেন পুরোপুরি দোষারোপ করা যায়। হ্যাঁ, ভারত দোষী, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়েছে, তারা জঘন্য কাজ করেছে। সেই জঘন্য কাজের আইপিএলের সঙ্গে আপনি আইসিসিকে মানে আইসিসির টুর্নামেন্টকে মিলিয়ে ফেলতে পারেন না। আইপিএলের মানে জবাব আপনাকে আইপিএলের স্ট্যাটাসে দিতে হবে। আপনি যখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে আসবেন, তখন কিন্তু আপনার আর কোনো কুল থাকবে না। আপনি প্রথমেই মুস্তাফিজ ইস্যুতে আপনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছেন, ফলে আপনার আর পেছনে ফেরার কোনো ওয়ে ছিল না, সিদ্ধান্ত বদলের কোনো ওয়ে ছিল না। মানুষ সর্বোচ্চ লেভেলের বোকা না হলে এরকম পয়েন্ট অফ নো রিটার্নে প্রথম ধাক্কাতেই যায় না। যারা পলিটিক্স বোঝে তারা স্টেপ বাই স্টেপ পলিটিক্সে আগায় এবং নেগোসিয়েশন করে। সেই নেগোসিয়েশনের জায়গা বাংলাদেশ একেবারেই রাখেনি, এবং এই নিরক্ষর ক্রিকেট বোর্ডের কারণে সেটা হয়নি। এবং আসিফ নজরুল এটাকে প্রভাবিত করেছেন এবং মনে করেছেন যে তার এখন পাকিস্তানপন্থী কথা বলা দরকার, পাকিস্তানপন্থী ভাবধারা দরকার, কারণ এখন পাকিস্তানপন্থী ভাবধারাটা খুবই জনপ্রিয়। এই যে ধন্যবাদ পাকিস্তান, এই পোস্টের কারণে তিনি হয়তো কারো কাছে বীর মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারেন, কারো কাছে অনেক বেশি সম্মানের হতে পারেন। তিনি মানে এমন ব্যাপার যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন আসিফ নজরুল, তার মানে হচ্ছে যে বিশাল একটা ব্যাপার। কিন্তু তিনি কি এই অবস্থানে আজীবন ছিলেন? তার আগের অবস্থান কি? আওয়ামী লীগের আমলে তার অবস্থান কি? এই যে বঙ্গবন্ধুর ডায়েরি নিয়ে যে বই, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা নিয়ে যে বই, সেই বইগুলোর প্রশংসার ভিডিও এখনও কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় না? যে কি মানে কি বলবো, যে মানুষ প্রশংসা কোন পর্যায়ের করতে পারলে, কোন পর্যায়ের তৈলাক্ত প্রশংসা করতে পারে মানুষ, সেটা তো আসিফ নজরুল দেখিয়ে দিয়েছেন। আবার এখন তিনি মানে প্রতি মুহূর্তে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের কথা বলছেন। কখনো বলছেন যে এই 24-এর কোনো একটা জায়গা সংঘর্ষের কথা বলেছেন, যে 25শে মার্চেও 24-এ যেটা হয়েছে 25শে মার্চে হানাদার বাহিনীও সেটা করেনি, এরকম বক্তব্যও তিনি দিয়েছেন। পরে তিনি আবার ক্ষমাও চেয়েছেন। আসিফ নজরুল যখন এই বক্তব্যটা দিচ্ছেন, তখন আপনাকে আমরা একটু 2021 সালে ফিরিয়ে নিয়ে যাই। 2021 সালে তার একটা ফেসবুক পোস্ট দেখে নেন। সেখানে তিনি বলছেন, বিএনপির অপরাজনীতির কারণে এবার রোজার মাসে তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলছেন, বিএনপির অপরাজনীতির কারণে এবার রোজার মাসে তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। 2021 সালের 13ই এপ্রিলে দেয়া এই পোস্ট। অথচ সেই আসিফ নজরুলই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার যে নাগরিক শোকসভা হলো, সেখানে বিএনপি বেগম খালেদা জিয়া সম্পর্কে যে ধরনের গদগদ সংলাপগুলো দিয়েছেন, মেলে কি 2021-এর সঙ্গে 2025-এর বক্তব্য? এই বক্তব্যগুলো কি মেলে? আমার মনে হয় যে মেলে না। তিনি যখন 2021-এ ওই কথা বলছেন, তখন আমরা দেখছি যে মানে এই সামগ্রিক বিষয়ে যেটা হচ্ছে, মানে বর্তমান পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে, কিছু পরিস্থিতির উদাহরণ দিই। যেমন গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তার এই ডিবিসি বাংলার এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলছেন যে দেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দেবে। আসিফ মাহমুদ
দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে কেন? ভোটটা কি মুক্তিযুদ্ধ? কোনো একটা দেশের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি যে ভোটের জন্য জীবন দেবে? ভোটের জন্য জীবন দিয়ে কি করবে? ভোটের জন্য জীবন দিয়ে আপনাদেরকে এই সুযোগ করে দেবে যে উপদেষ্টা থেকে ধন্যবাদ পাকিস্তান বলবেন, কিংবা উপদেষ্টা থেকে ক্রিকেটকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবেন। এই ব্যাপারগুলো করার জন্য কি মানুষ যে দেবে, মানে ভোটের মাঠে যে জীবন দেবে? আসিফ নজরুল যে মানে কথাটা বলছেন, সেই কথাটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, তার নাম মহিউদ্দিন আহমেদ। তার ফেসবুক পোস্টটা খুবই মজা লেগেছে আমার। সেটা একটু আমি কিছুটা শেষের দিকে একটু মানে কি বলবো যে পঠন উপযোগী না, শেষের দিকটা পড়ব না, প্রথম দিকটা একটু পড়ব। পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, ডক্টর আসিফ নজরুলের স্ট্যাটাস মারফত জানলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাকি বলেছেন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। শরীফ আরও বলেছেন তাদের নাকি সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, সত্যিই উচিত, কেননা আমরা অসহায়, আমরা চোখে দেখি না, আমরা বুঝি না, আমরা কানা, লুলা, ল্যাংড়া, অতুর, আমরা ওলা বিলাই, আমরা যখন তখন হারিয়ে যাই, পথ খুঁজে পাই না। আসেন বস, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমাদের হাত ধরে সামনের দিকে নিয়ে চলেন। তবে পাশে দাঁড়ানোর আগে এবং হাতটা ছোঁয়ার আগে আমাদের পাওনাটা পাই টু পাই বুঝিয়ে দিয়েন। তার মানে মনে আছে তো কত পাওনা? $4.2 বিলিয়ন। অর্থাৎ মানে যুদ্ধের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আমরা এখনও পাকিস্তানের কাছে $4.2 বিলিয়ন পাবো। সেই ক্ষতিপূরণটা আগে দেন, দিয়ে তারপরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ছিনিমিনি খেলেন, এবং সেই ছিনিমিনি খেলার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ এটা, ধন্যবাদ ওটা, যা ইচ্ছা তাই দেন, সমস্যা নেই। শেষের দিকে তিনি বলছেন যে এদিকে এক ভাইয়ের এমন গদগদ ছলছল সহানুভূতি দেখে আর এক ভাই মোহাম্মদ 26 লাখ বলেছেন উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তারপরের বাক্যগুলো আমরা পড়তে চাই না, কারণ এটা খুব একটা মানে শোভনীয় নয়। আসিফ নজরুলের জন্য শব্দগুলো শোভনীয় নয়, সেই অশোভনীয় শব্দ আমরা উচ্চারণ করতে চাই না। যখন ধন্যবাদ পাকিস্তান বলা হচ্ছে, ধন্যবাদ পাকিস্তান বলে বাংলাদেশের একজন উপদেষ্টা পোস্ট দিচ্ছেন, তখন গতকালকে যুগান্তর নিশ্চিত করছে, এই ফটোকার্ডটা দেখুন, যুগান্তর নিশ্চিত করছে জামাত ইসলামের কথা দিয়ে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামাত। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়নি, সেটা জামাত তুলে ধরবে। আমার মনে হয় যে সেই ইতিহাস যদি মানে নতুন করে যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাস যদি লেখার মানে যাদেরকে লেখক সারিতে যাদেরকে নেওয়া হবে, তাদের অধিনায়ক যদি আসিফ নজরুলকে বানানো হয়, তাহলে সেটা একটা দারুণ দুর্দান্ত ফ্যাসিবাদ মুক্ত একটা ইতিহাস হবে। যে ইতিহাসটা জেনে, যে ইতিহাসটা বুঝে, যে ইতিহাসটা পড়ে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের মাধ্যমে গড়ে উঠবে। তেমনটাই কি হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।